আগামী ৩ বছরের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং একটি চমক আছে এই পরিষদে। ২১ জন নারী সদস্যকে কিন্তু এই পরিষদে সংযুক্ত করা হয়েছে এবং এই বিষয়ে একটি রিপোর্ট আছে আমাদের সাথে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আসলে এই রিপোর্টে কি আছে? জামায়াতে ইসলামী প্রত্যেক ৩ বছর পর পর তারা একটি করে কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করে। সেই কেন্দ্রীয় কর্মপরিষদ গত শুক্রবার গঠিত হয়েছে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে। জামাতের বর্তমান যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে মতামত নিয়ে এই পরিষদ কিন্তু গঠন করেছেন। নতুন যে কর্মপরিষদ গঠিত হয়েছে সেখানে সংখ্যা হচ্ছে ৮৮, অর্থাৎ 88। আমরা দেখলাম যে এখানে ২১ জন নারী সদস্য রয়েছে। ইতিপূর্বে জামাতের নারী সদস্য ছিল, কিন্তু পাবলিকলি এ ধরনের তাদের গণমাধ্যমে প্রকাশ করে নারীদের নাম প্রকাশ করে সেই ঘটনা কিন্তু অনেকটাই বিরল, খুবই বিরল ঘটনা বললেও চলে। একই সঙ্গে আমরা দেখলাম যে এখানে নবীন প্রবীণের একটি সমন্বয় আছে। যেমন আছে কিছুদিন আগে যিনি ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে সংসদ সদস্য হয়েছেন জামাতের নায়েবে আমির যিনি ছিলেন, তাকে ১ নম্বর নায়েবে আমির করা হয়েছে এটিএম আজহারুল ইসলাম, যিনি রংপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সর্বশেষ যে নির্বাচন সে নির্বাচনে। একই সঙ্গে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সাবেক শীর্ষ ২ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ডক্টর রিজাউল করিম, তারা শফিকুল ইসলাম মাসুদও পটুয়াখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু এই কর্মপরিষদে স্থান পেয়েছেন। সব মিলিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে একটি অনেকটাই সমন্বয় করেই একটি কর্মপরিষদ গঠন করেছে জামাত। এই কর্মপরিষদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কী, তাদের কর্মকাণ্ড কী হবে? জামাত তো আমরা যতদূর দেখেছি স্ট্র্যাটেজি কিছুটা বদলেছে এবং এই প্রথমবার আমরা দেখেছি ২১শে ফেব্রুয়ারির রাতে তারা কিন্তু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, যদিও এটা নিয়ে নানা ধরনের কথা হয়েছে। নতুন স্ট্র্যাটেজিটা কী? জামাত যেটি ইতিবাচক রাজনৈতিক ধারার পথে চলতে চাই সেটি কিন্তু অনেকটা তার প্রমাণ দিতে শুরু করেছে। সেটি আমরা ইতিপূর্বে একটি রিপোর্টে বলেছিলাম যে জামাত আগামী দিনে নতুন রাজনীতির একটি ধারা তারা শুরু করতে চায় এবং নতুন এই প্রজন্ম কি চায় ৭১ সেই প্রসঙ্গ পিছনে ফেলে, মানে তাদের যে বিতর্কিত ভূমিকার কথা বলা হয় সেই ভূমিকাকে পিছনে ফেলে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে নতুনদের স্বপ্ন, সেই স্বপ্নকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে জামাত কিন্তু নতুনত্ব আনার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা আমাদের যে অ্যানালাইসিস বলে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। নারীদেরকে যে সামনে এনে কমিটি গঠন করা এবং তাদেরকে প্রকাশ্যে নাম প্রকাশ করা সেটির অংশ বলে আমি মনে করি এবং আমাদের রিপোর্টে আমরা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সব মিলিয়ে এবার অনেকটাই নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যাচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগেও তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি সেখানে ছিল, কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যেও আমরা সেটি দেখতে পেয়েছি। তবে এখানে আবার একটু বিতর্ক রয়েছে এটিএম আজহার সাহেবকে নিয়ে। এই বিতর্ক যে আমাদের বিতর্ক সেটি নয়, অনেকেই বলার চেষ্টা করেন যে এটিএম আজহাররা বর্তমান জামাতের যিনি আমির শফিকুর রহমান উনি কিন্তু খুব বেশ সংস্কারপন্থী মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়েছেন, নতুনত্ব এনে দলকে একটা জায়গা নিয়েছেন। সেই জায়গায় এটিএম আজহারদের মতন অনেকেই তারা সংস্কারের ব্যাপারে অতটা পজিটিভ না বলে এক ধরনের আলোচনা আছে। তারা অনেকটাই প্রাচীনপন্থী এবং জামায়াত ইসলামের যে পুরনো ধারা সেটিরই ধারক এখনও তারা। সেখানে আসলে কি কোনো দ্বান্দ্বিক অবস্থা তৈরি হতে পারে কিনা, বা দলের মধ্যে আসলে সমন্বয় কতটা অব্যাহত থাকবে? এখানে জামাতের একটি কৌশলগত বিষয় আছে, সেটি হচ্ছে এখানে ২টা বিষয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একটি হচ্ছে যে আপনি জেল জরিমানা খেটেছেন, সেই জেল জরিমানা থেকে ফিরে এসে ফাঁসির মঞ্চ থেকে এটিএম আজহার সাহেব যুদ্ধাপরাধ মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, সেখান থেকে ফিরে এসে যে তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায়। তিনি কিন্তু মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। আবার জামাতের সিনিয়র নায়েবে আমিরের সুনির্দিষ্ট কোনো পদ না থাকলেও ১ নম্বর নায়েবে আমির পদটি তিনি স্থান করেছেন। এখানে একটি বার্তা আছে, সেই বার্তাটি হচ্ছে যে ভালো করলে দলের জেল জরিমানা যারা খাটবে, বিশেষ করে দুঃসময় যারা সামনে থেকে নেতৃত্ব দিবে তাদেরকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে তাকে ঘিরে কিছু বিতর্ক আছে। সব কিছু মিলিয়ে আমরা নির্বাচনের আগে দেখছিলাম যে নারীদের যেমন এগিয়ে আসার প্রত্যয় জামাত জানাচ্ছিলেন বা সম্ভাবনার কথা, সেটি বাস্তবায়ন হলো। আমরা দেখেছিলাম বিভিন্ন আদিবাসী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়েও কিন্তু তারা কাজ করছিলেন। কর্মপরিষদে কি এদের কোনো জায়গা হয়েছে কি, বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? কর্মপরিষদে এখন পর্যন্ত সেটি আমরা খুব একটা লক্ষ্য করিনি, দেখতে পাইনি। তবে এরপরেও যে বিভিন্ন মজলিসের শুরা সদস্য কিংবা আরও যে কমিটি পর্যায়ক্রমিক হবে সেখানে তাদের একটা পরিকল্পনা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আপনি জানেন যে এবারে নির্বাচনে খুলনার একটি আসন থেকে কৃষ্ণ নন্দী নাম করে একজনকে নমিনেশন দিয়েছিল জামাত, যদিও তিনি ফেল করেছেন, কিন্তু জামাত একটি অন্য ধর্মের মানুষকে যে প্রাধান্য দিচ্ছে। একই সঙ্গে তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা সর্বশেষ যে 5টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী বর্ণের গোত্রের মানুষকে সেখানে নমিনেট করেছেন এবং তারা নির্বাচিত হয়েছেন অনেকে।